প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় চ্যানেল আইয়ের এই নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক জনাব মাসুদ কামাল। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। সংসদ 4 বছর, প্রধানমন্ত্রী 2 বার, সংস্কারে আমূল বদলের সুপারিশ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল ও সংসদের নেতা নন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ। পুলিশের জবাবদিহি করবে মানবাধিকার কমিশন। দৈনিক ইত্তেফাক। সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ, সংসদের মেয়াদ 4 বছর, ধর্মনিরপেক্ষতা সহ 3 মূলনীতি ও বাঙালিবাদ। একটা সনদ হবে, সব দল স্বাক্ষর করবে, এর ভিত্তিতে নির্বাচন, প্রধান উপদেষ্টা। মানবজমিন। এনসিটিভির সামনে শিক্ষার্থীদের উপর হামলাকারী এরা কারা? সংস্কার কমিশনের রিপোর্ট জমা, ঐকমত্যে গণ অভ্যুত্থানের সনদ, তার ভিত্তিতে নির্বাচন। টিউলিপ কাণ্ডে ব্রিটেনের রাজনীতিতে উত্তাপ। পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানী দুদক, অনিয়ম করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ। সমকাল। আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ, সংবিধান সংশোধনে লাগবে গণভোট। গ্রাফিতি ঘিরে কর্মসূচি, হামলায় আহত 33। আমার দেশ। ইকোনমিক জোনের নামে রাজত্ব এস আলম টিকের। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বাদ যাবে ধর্মনিরপেক্ষতা। কালের কণ্ঠ। তৈরি হবে নতুন বাংলাদেশ চার্টার, 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সংবিধান সংস্কার, 4 মূলনীতি ও দেশের সাংবিধানিক নাম বদলের সুপারিশ। নির্বাচন ব্যবস্থা সংস্কার, কোনো আসনে 40% ভোট না পড়লে নির্বাচন বাতিল। পুলিশ সংস্কার, দুর্নীতি রোধে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব। দুদক সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি সহ 47 দফা সুপারিশ। কালবেলা। রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন। ঢাকায় 4 দিনে খরচ 25,500 গুলি, বৈষম্য বিরোধী গণ আন্দোলন। পররাষ্ট্র উপদেষ্টা, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। দেশ রূপান্তর, গণ অভ্যুত্থানের ভিত্তিতে নির্বাচন, সংস্কার নিয়ে আলোচনা ফেব্রুয়ারিতে। নির্বাচনে আর বাধে নাই খালেদা জিয়ার, বেশিরভাগ মামলা নিষ্পত্তি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সবাই খালাস। খবরের কাগজ। ন্যায়পালের আদলে প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন। দৈনিক দিনকাল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস, খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে আদালত। দুদককে গতিশীল করতে 47 সুপারিশ সংস্কার কমিশনের। দুর্নীতির মাধ্যমে হুরপদ পাওয়ার অভিযোগ পুতুলের বিরুদ্ধে। দৈনিক করতোয়া। সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন চার্টার, তার ভিত্তিতে নির্বাচন। ইভিএম বাতিল, 40% ভোট না পড়লে ফের নির্বাচন। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে একটি বিষয়েই প্রধান শিরোনাম হয়েছে। 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। সেই বিষয়টি ঘিরেই শিরোনাম উপশিরোনাম প্রায় বেশিরভাগ সংবাদই আজকে এই বিষয়টি নিয়ে। তো এই প্রসঙ্গ ঘিরে আমরা আলোচনা শুরু করতে চাই। জি, না আমরাও দেখলাম যে 4টা সংস্কার কমিশন আজকে যাদের রিপোর্ট দিয়েছে, আর বাকিগুলো রয়ে গেল 7টা। সরি, এর মধ্যে আমার সবচেয়ে আগ্রহ ছিল আসলে আপনার সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে। তো দুটো দেখলাম, আমার কাছে সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো এসেছে, অনেকগুলি ভালো ভালো প্রস্তাব আছে এখানে, যে প্রস্তাবগুলি আমার মোটামুটি পছন্দই হয়েছে। যেমন ধরেন আপনার সংসদীয় আসন বৃদ্ধি, 300-র পাশাপাশি 400 করা, 100 নারী রাখা 400-র মধ্যে, ওই নারীদের আবার সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করা, 100টা সংসদীয় আসন বাড়ানো, সেখানে তারা সরাসরি ভোটে ইলেক্টেড হবে। এটা আমার কাছে ভালোই লেগেছে, নারীদের অংশগ্রহণ এটাতে বাড়বে। আবার ধরেন আপনার
দুই মেয়াদের বেশি কেউ মানে হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, এটাও ভালো। আবার যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি দলীয় প্রধান হতে পারবেন না, উনি সংসদীয় মানে দলের নেতা হতে পারবেন না, এটাও আমি মনে করি যে খুবই ভালো প্রস্তাব। মানে তাহলে হয় কি, ক্ষমতার এক জায়গায় থাকে না। আবার 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে, একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ থাকবে। উচ্চ কক্ষে আবার সংখ্যানুপাতিক হারে যারা ভোট পাবে তাদের মাঝখান থেকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এগুলো আমার কাছে মনে হয়েছে কি যে নতুনত্ব আছে, ভালো। এবং যে 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের খুবই বিতর্ক ছিল, যে কোনো দল যদি কোনো বিল আনে, সেই বিলের যদি অ্যাগেনস্টে কেউ ভোট দেয় তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। তো সেটাও এখানে তারা বাদ দেওয়ার কথা বলেছে। এগুলো একটা ক্ষেত্র ছাড়া, যে অর্থ বিল হলে ওইটা ছাড়া সমস্ত বিলেই এমপিরা স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারবে, দলকে মানতে হবে এরকম কোনো নিয়ম নেই। তো এইগুলি আসলে গণতন্ত্রের জন্য ভালো। বাট দুটো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরির একটা চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একটা হলো যে নামটা চেঞ্জ করে, আগে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ওটাকে চেঞ্জ করে তারা বলতে যাচ্ছে যে গণতন্ত্রী বাংলাদেশ। তো আমি না এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা বুঝি না, যে গণপ্রজাতন্ত্রী আর জনগণতন্ত্রী এটার মধ্যে কি? প্রজা জনগণতন্ত্রী, প্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী মানে কি? মানে এখানে কি প্রজাটাকে খারাপ অর্থে দেখানো হচ্ছে যে প্রজা হওয়া যাবে না? তো রাজা প্রজা ওই অর্থে বলছে? হতে পারে, আমি ঠিক শিওর না। পিপলস ডেমোক্রেটিক, যেটা বাংলা গণপ্রজাতন্ত্রী যদি না হয়ে জনগণতন্ত্রী হয়, তো এটা তো আসলে আমি মনে করি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এটা চেঞ্জটা যদি করতে চায় করুক, কিন্তু হবে কি জানেন, এটা তো খালি এদের প্রস্তাব দিলেই তো আর হবে না। এরপরে তো এটা মনে করেন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনায় যাবে। তখন আলোচনায় গেলে হবে যে এই সমস্ত প্রসঙ্গ যেগুলো আসলে মানে তেমন কোনো বেসিক ব্যাপার নয়, আমি মনে করি। নাম কি হলো না হলে তো কিছু যায় আসে না। যেমন কানা ছেলের নাম পদ্মলোচন বলে না, নামে তো কাজ হয় না ভাই, কাজই তো আসল। তো এগুলো নিয়ে বিতর্ক হবে, এগুলো নিয়ে বেশ বিতর্ক হবে। এবং সেই বিতর্ক হওয়ার মানেই হলো যে আপনার এভাবে একটা মীমাংসাটা বিলম্বিত হওয়া, দীর্ঘায়িত হওয়া, মীমাংসা আলোচনাটা। তার মানে নির্বাচনটাও দীর্ঘায়িত হওয়া, পিছিয়ে যাওয়া, এই সমস্ত বিষয় কিন্তু আছে। আর যে জিনিসটা নাকি আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ঝামেলা তৈরি হবে, কারণ এরা তো একটা প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটা পলিটিক্যাল পার্টিগুলোকে মানতে হবে, একমত হতে হবে, এবং তারপর সেটা আপনার কিন্তু পরে বাস্তবায়িত হবে। এখন একমত হওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে 4টা তারা যে মূলনীতি, এগুলি তারা বাদ দিয়ে দিচ্ছে। বাদ দিয়ে ওখানে তারা নতুন জিনিস এনেছে। বাদ দিছে কি 4টার মধ্যে 3টা বাদ দিছে, একটা রাখছে। আপনার গণতন্ত্রটা রেখেছে, আর ওদিকে বাদ দিয়েছে হলো গিয়ে আপনার সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে, বাদ দিয়েছে, অসুবিধা নাই। কিন্তু আমার মতে যে জিনিসটা আমি মনে করি, সেই জিনিসটা হলো যে এই যে বাদগুলি দিয়েছে, এই বাদ দেওয়া নিয়ে কিন্তু বিতর্ক হবে। যেমন ধরেন আপনি ইটা বাদ দিয়েছেন, এই কি বলে জাতীয়তাবাদ বাদ দিয়েছেন। জাতীয়তাবাদ বাদ দিয়ে আপনি কি খুব ভালো করতে পারবেন? কেন ভালো করতে পারবেন না? আমাদের দেশের একটা বড় রাজনৈতিক দলের নামের সঙ্গেই জাতীয়তাবাদ আছে, জাতীয়তাবাদী দল। এমনি তত্ত্বগতভাবে বলা হয় যে ঠিক আছে, জাতীয়তাবাদ তো এটা আমাদের তো এখন একটা জাতি পেয়ে গেছে। আগে যখন নাকি পাকিস্তানি ছিল তখন জাতীয়তাবাদের একটা ভিত্তি ছিল, একটা ভূমিকা ছিল। এখন তো এটা দরকার নেই, এটা একটু বলা যায়, এটা একজন একাডেমিক ডিসকাশন হতে পারে। কিন্তু এর মধ্যে কিন্তু রাজনীতি আছে, যেটা বিএনপি যে দলটা, এই দলটার নামই তো জাতীয়তাবাদকে কেন্দ্র করেই তারা তো দলটা করেছে। এখন আপনি যদি সংবিধানের মূল জায়গা থেকে জাতীয়তাবাদকে বাদ দেন, তাহলে বিএনপি সেটা মানতে চাইবে কিনা আমার কাছে সন্দেহ আছে। এটা যদি বিএনপি না মানে তাহলে কেমন এটা আপনি বাস্তবায়ন করবেন? আবার ধরেন ধর্মনিরপেক্ষতাটা যদি আপনার বাদ দেওয়া হয়, তাহলে এর পরিবর্তে আপনি কি আনছেন? এর পরিবর্তে আপনি কি আনবেন? আপনার তো একটা বিকল্প কিছু আনতে হবে। সেটা কি? এখন
আপনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছেন, সমাজতন্ত্র বাদ দিয়েছেন, সেগুলি বাদ দিয়ে সমাজতন্ত্রটা বাদ দেওয়াটা আমার কাছে খুব একটা মানে অযৌক্তিক মনে হয় না। কারণ গণতন্ত্র সমাজতন্ত্র এই দুইটার মধ্যেই তো এক ধরনের আপনার বিরোধ আছে, কিন্তু ওটা একসঙ্গে থাকে না। কিন্তু আপনি নতুন যে আপনার যে জিনিসগুলো আপনি এনেছেন তার মধ্যে হলো কী কী আছে, তার মূলনীতি বানাইছে পাঁচটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। গণতন্ত্র ঠিক আছে, বহুত্ববাদও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আমাকে বলেন যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি? বেসিক্যালি পার্থক্য, তিনটা তো আসলে একই জিনিস। যদি সামাজিক সুবিচার থাকে তাহলে অসাম্য কী করে থাকবে? যদি সামাজিক সুবিচার থাকে তাহলে মানবিক মর্যাদার অনুপস্থিতি কীভাবে সম্ভব? এগুলি একই রকম না? তো এইগুলি একদম মূলনীতির মধ্যে ঢোকানোটা কি? মানে সংখ্যা বাড়ানো, শব্দ বাড়ানো, নাকি অর্থগত কোনো খুব একটা পার্থক্য আসে? আমি ঠিক আমার কাছে ক্লিয়ার না। জ্ঞানের কমতি হতে পারে, আমরা হয়তো অত বুঝি না, কিন্তু আমার কাছে এটা ক্লিয়ার মনে হয় না। তো এইগুলি আসলে হবে কি জানেন, এই যে মূলনীতিতে যে চেঞ্জগুলি আনা, আপনি চেঞ্জ আনেন, সমাজতন্ত্রটা বাদ দিতে পারতেন, থাকতো ওই তিনটেই। আবার সে তার মধ্যে 5টা বানাইতে হবে কেন? থাকতো 3টা, সমস্যাটা কি? গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, প্রবলেম তো নাই। আর ধর্মনিরপেক্ষতা আপনাকে বাদ দিয়ে দিচ্ছেন কেন? আপনি তো বলবেন যে না এইগুলি হলে ধর্মনিরপেক্ষতা লাগে না। হ্যাঁ, তাও লাগে না। আবার আমি যদি বলি যে যদি এগুলোই থাকে তাহলে সাম্য লাগে না, সামাজিক ন্যায় বিচার, এগুলি সবই তো মানে তর্ক করলে সারাদিন তর্ক করা যায়। বাট যে জিনিসগুলো আসলে খুব একটা, এগুলি খুব একটা অর্থ বহন করে না। আমার কাছে মনে হয় যে দেশের এতে মানুষের চিন্তা চেতনা বিরাট কোনো পরিবর্তন চলে আসবে। 4টার জায়গায় 5টা বানাইলাম, 4টা থেকে 3টায় ফেলাই দিলাম, হ্যাঁ, আমি আবার নতুন 4টা নিয়ে আসলাম এখানে। তো এইগুলো আপনার একটু আপনার করলেন আর কি, আপনি প্রফেসর মানুষ করছেন, একটু জ্ঞানের বহর দেখাইলেন, আর কিছু না। আমি এতে মধ্যে খুব যে একদম বেসিক বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম আমার কাছে মনে হয় না। তবে মোটের উপর আমার কাছে এই সংস্কারটা পছন্দ হয়েছে। এই আপাতত। আপনি নির্বাচন ব্যবস্থার কথা বলছিলেন, যেটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। এখানে শিরোনামে যেটুকু উল্লেখ আছে, কোনো আসনে 40% ভোট না পড়লে নির্বাচন বাতিল, আরও পয়েন্টগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি আর কি। এটা কিন্তু খারাপ না, আমার কাছে এটা পছন্দ হয়েছে। কিন্তু নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার প্রস্তাবগুলি আসছে, এখানে আমি সবগুলি অত ডিটেলে দেখি নাই। তো এই জিনিসগুলো আমার পছন্দ। যদি 40% ভোট না পড়ে নির্বাচন, তো মনে করেন ওই এলাকার মানুষের তাকে রিপ্রেজেন্টেশন থাকতে হবে। তখন বুঝতে হবে কি প্রার্থীদের কেউ মানে তারা পছন্দ করছে না, মিনিমাম 40% ভোট তো পড়তে হবে। তবে আমাদের এখানে 40% ভোট মোটামুটি পড়ে। যদি একতরফা নির্বাচন না হয়, যদি নির্বাচনে ব্যাপক কারচুপির আশঙ্কা আগে থেকে দেখা না যায়, 40% ভোট মানে কি? টোটাল ভোটে সমস্ত প্রার্থী মিলে 40%, এটা মোটামুটি পরে যদি ইলেকশন হয়। আর যদি আপনি রাতের ইলেকশন করেন তাহলে তো হবে না, ওটা তো আর হবে না। তো এটাও ভালো। ইলেকশন সংস্কার যেগুলো আসছে, আমি বাকিগুলি ডিটেল দেখিনি, আপনার আরও কটা পয়েন্ট থাকলে বলতে পারেন। পাশাপাশি আমরা দুর্নীতি নিয়ে দেখেছি, মানে পুলিশ সংস্কারে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে, দুর্নীতি রোধে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব এবং মানবাধিকার কমিশন পুলিশের কাজ তদারক করবে, বা কি পুলিশের জবাবদিহি করবে মানবাধিকার কমিশন, এমন পয়েন্ট রয়েছে সেখানে। শুনেন, এইগুলি না আসলে আইন করলে ভালো, কিন্তু প্রশ্নটা হলো কি মানবাধিকার কমিশনে আছেটা কি? আপনি যদি মানবাধিকার কমিশনে একজন অথর্বজ্ঞ বসায় রাখেন তাহলে সেই জবাবদিহি কী করবে? মানবাধিকার কমিশনের কি অতটা সক্ষমতা আছে, অত ইনফ্রাস্ট্রাকচার, অত মানে লোকজন তারা আছে যা পুরা দেশের পুলিশ বিভাগকে মনিটরিং করতে পারবে, নাকি নতুন করে আপনি করবেন? আবার দেখেন এই সমস্ত কমিশনগুলি যেগুলো হয়, এদের মাথায় নিয়ে করে কি একটা অবসরপ্রাপ্ত বৃদ্ধ আমলাকে নিয়ে বসায় দেয়, সব দেখবেন আপনি। এই সমস্ত বুড়া ধুরা দিয়ে ভাই কাজ হবে না। ওখানে একজন, আমি মনে করি এনার্জেটিক একজন পার্সন নিতে হবে, যার নাকি পার্সোনালিটি আছে। বয়স হলে মানুষের পার্সোনালিটি থাকে না। আপনি সব সময় দেখবেন যত গুরুত্বপূর্ণ কমিশন, এখানে একজন বয়স্ক অবসরপ্রাপ্ত আমলা অথবা সামরিক আমলা অথবা একজন অবসরপ্রাপ্ত 10 বছর আগে যা ছিল তার এনে বসাই দেওয়া হচ্ছে, যেন তারাই সব বুঝে। তো এই জিনিসটা, এই যে মানসিকতা, আপনি যদি এইটা ত্যাগ না করতে পারেন তাহলে মানবাধিকার কমিশনের হাতে ওই যে দায়িত্ব দেন এদের দেখভাল করার, এটা কী দেখভাল করবে?
এটা খুব ভালো হলে ভালো, আমি মনে করি এটা পদ্ধতি ভালো। যে যেমন হয় কি, এখন পুলিশ যদি কোনো দুর্নীতি করে, আপনি কার কাছে কমপ্লেন করবেন? পুলিশের কাছেই করবেন। পুলিশ তাহলে প্রথমে কি করে, ক্লোজ করে ফেলায়। ক্লোজ করার কোনো শাস্তি তো না, ক্লোজ করে রেখে দেয়। প্রথমে পুলিশ লাইনে বসায় রাখে কয়েকদিন, তারপরে আরেক জায়গায় ভালো একটা পোস্টিং দিয়ে দেয়, হয়ে গেল। তো পুলিশের বিচার পুলিশই করবে, এটা ঠিক না। পুলিশের বিচারটা তৃতীয় একটা পক্ষ, তৃতীয় একটা বডি করতে পারে, এবং সেই বডিতে যদি সর্বদলীয় একটা বডি হয় তাহলে তো খুবই ভালো। মানবাধিকার কমিশন এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা খুব ভালো কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। তবে এটার জন্য একটা সর্বদলীয় কমিটি করা যেতে পারে, বিভিন্ন রকম মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সর্বদলীয় কমিটি। কিন্তু ওখানে ওই যে অবসরপ্রাপ্ত আমলা নির্ভর কমিটি যেন না হয়, আবার ওইটা কোনো কাজের কাজ হবে না। দুদক সংস্কারের প্রস্তাবও জমা পড়েছে, এবং এখানে যেটি আমরা দেখছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি সহ তারা 47 দফা সুপারিশ দিয়েছে দুদককে শক্তিশালী করার জন্য আর কি। এটা আমি আসলে দেখিনি, তো ইফতেখার যেমন সব করছেন, কী করছেন আমি এটা আসলে ফলো করিনি। তো এগুলি আসলে সবই তো বিচার বিবেচনা হবে। এখন শুনেন, প্রস্তাবগুলো আসবে ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা কি হবে? মূল বিষয়টা হবে সরকার এগুলি নিয়ে বসবে। কার সঙ্গে বসবে? পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে বসবে। ফেব্রুয়ারি থেকে এটা বসাটা শুরু হবে। ওকে, বসুক। বসলে পরে এখন যদি মতবিরোধ দেখা দেয়, ধরুন কোনো একটা পয়েন্টে পলিটিক্যাল পার্টি বলে দেন এটা ভালো হবে না, ও বললো যে ভালো হবে, এটা নিয়ে আলোচনা হলো। আলোচনা হওয়ার পর মানে প্রধান উপদেষ্টা যে পদ্ধতিটা বলেছেন যে আমরা 5টা প্রস্তাব নেব, অথবা 5টা দলকে বলবো আপনারা বলেন, তাদের মধ্যে যেটা এটা সে মিলে যাবে হবু ওটা আমরা রাখবো, আর যেটা না মিলবে এটা বাদ দেবো। এখন ওরকম করতে গেলে দেখা যাবে অনেক কিছুই বাদ পড়ে গেছে। তো অনেক কিছু বাদ পড়ে গেলে তো পুরো জিনিসটাই তো এখন একটা ভ্যাকুয়াম হয়ে যাবে। তখন কিন্তু আরেকটা জটিলতা তৈরি হতে পারে। আরেকটা জিনিস হলো কি, যে এই পলিটিক্যাল পার্টিগুলোই তো এটাকে আলটিমেটলি লিগাল করবে। এগুলো তো প্রস্তাব, এই প্রস্তাবগুলি তো সংসদে পাস হতে হবে, আইন তো হতে হবে। সেটা কে করবে? এই পলিটিক্যাল পার্টিগুলি করবে। এখন উনি যেটা বলছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে একটা সিগনেচার তারা নেবেন, যে তারা এগুলি যায় বাস্তবায়ন করবে এই মর্মে। এখন এই সিগনেচার যদি দিয়েও দেয় পলিটিক্যাল পার্টিগুলো, পরে যাই যদি বলে যে না বাস্তবতা নিরিখে এগুলি মানব না, তখন আপনি কী করবেন? কিছুই করার নেই। আসলে ব্যাপারটা হলো কি জানেন, আপনি আইন যতই করেন, কমিশন যতই করেন, নীতিমালা যতই করেন, ওগুলির মতো ওগুলি পড়ে থাকবে। যদি আপনি না মানেন তাহলে কোনো মূল্য নাই, আর যদি মানেন তখন অনেক কিছু। না মানলে আপনি কী করবেন? তাদের বিচার করবেন? বিচার হয় নাকি? এই দেশে বিচার হয়? আপনি দেখেন না, আজকে দেখেন, আপনি আজকে একটা ঘটনা দেখলেন, এই যে আপনি দেখলেন যে সব আসামি খালাস হয়ে গেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা ছিল সব আসামি খালাস হয়ে গেছে, সব মামলা খারিজ। জিয়া অরফানেজ ট্রাস্ট সব খারিজ, তার মানে মামলাই চলতে পারে না। কিন্তু এটা তো ওনাকে 10 বছর সাজা তো দেওয়া হয়েছিল। ওই যে কে সাজা দিয়েছিল? আপনি বলবেন যে হাসিনা সরকার দিয়েছিল, কিন্তু হাসিনা সরকার তো দেয় নাই, দিছে তো জাজ। রায় লেখছে কে? জাজ দেখছে না? তো জাজ লিখলো কেন? জাজ বলতে পারলো না যে রাজনৈতিক চাপের কাছে আমি নথি স্বীকার করবো না? বলতে পারতো তো। তো সেই জাজ লিখলো কেন? ওরকম জাজ তো এখনও আছে না? তো তাহলে যদি আপনি দেখেন, একটা আমি ধরে নিচ্ছি বর্তমান যে রায়টা হয়েছে এই রায়টাই সঠিক, তার মানে কি তাহলে খালেদা জিয়া নির্দোষ? একজন নির্দোষ ভদ্র মহিলাকে আপনি দিনের পর দিন জেলখানায় রাখলেন, একজন বয়স্ক মহিলাকে, কার কারণে? একটা জাজের একটা আদেশের কারণে। তো ওই জাজের কি শাস্তি হওয়া উচিত না? বলেন। উনি বলবেন যে আমি ওই সময় সরকারের চাপ উপরে করছি। আপনি চাপকে অস্বীকার করলে আপনি কী হইতো? ওই যে আপনি এই চাপটাকে অস্বীকার করতে না পারেন, আইনের পক্ষে দাঁড়াতে না পারেন, তাহলে আপনি জাজ হইতে গেছেন কেন? অন্য কিছু হইতেন, কেরানি হইতেন, প্রবলেম ছিল না তো। আপনাকে তো হাতে পায়ে ধরে কেউ জাজ বানায় নাই। আপনি জাজ হয়েছেন এই কারণে যে শত চাপের মুখে আপনি শক্ত থাকতে পারবেন। পারে কি? এখনই কি পারছে? সব মামলা খালাস হয়ে যাচ্ছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সব খালাস। তাহলে ওখানে কি ওই দিন গ্রেনেড ফুটে নাই, কেউ মরে নাই? আইবি রহমানের মৃত্যু হয়েছিল কেমন কেরা? গ্রেনেড রাখাতে নাকি তার কালাজ্বর হয়েছিল? কি ভাই, সে তো ওই মৃত্যুটা তো সত্য নাকি? তো ওই মৃত্যু বিচার হবে না এখন? সব তো খালাস। তাহলে এখন এবার কি বিচার হচ্ছে?
মানে আমার কথা হলো লিখছেন বিচার হয়তো এটা ঠিক অথবা ওইটা ঠিক অথবা দুইটাই ভুল অথবা তৃতীয় একটা বিচার হওয়া উচিত, যা কিছু হওয়া তো উচিত। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন এই ঘটনাগুলি ঘটতে থাকে, আগের বার 21 জন 22 জনের মৃত্যুদণ্ড, পরের বার সব খালাস, যখন এরকম হইতে থাকে হয়তো কোনো আইনের পয়েন্টে ঠিকই আছে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে মাস পিপলের মধ্যে কি পারসেপশনটা তৈরি হয়, মানুষ কি মনে করে এই যে ওই সরকার দিচ্ছে এই সরকার সব ছেড়ে দিচ্ছে, তাহলে ওই সরকারের প্রতিও তাদের কোনো ভালো পারসেপশন হয় না, এই সরকারের প্রতিও হয় না। এটাতে আমরা দেখতেছি বড় বড় মামলা, এই তিন্নি হত্যা মামলা, অভিনয়কে মারে নাই, কারণ প্রশ্ন করতে পারে তিন্নি মরে নাই, তিন্নি কি মরে নাই বলেন, তাহলে তার কে মারল রে ভাই? ওই যে একটা একটা মানে আপনার এই একটা মুভি দেখছিলাম হিন্দিতে, নো ওয়ান কিল জেসিকা, অনেকটা এরকম আর কি, যে ওকে কেউ মারে নাই। তো এখন আমাদের এই বিষয়গুলো এখন যদি বলবেন যে না আমরা সাক্ষী পাই না অমুক পাই, সাক্ষী ম্যানেজ করা কার দায়িত্ব? তদন্তকারী কর্তৃপক্ষের দায়িত্ব। যে যারা ম্যানেজ করতে পারে না, যারা তদন্তে গাফিলতি করছে তাদেরকে বিচারে হাতে আনেন, আনতেছেন না কেন? তো এইগুলি কিন্তু এরকমই চলবে। পুলিশের বিচার, পুলিশ অন্যায় করলে পুলিশের বিচার হওয়া উচিত। আপনি ভালো মতো বিচার করেন, দু একটা দেখবেন যে পুলিশ আর অন্যায় করবে না। এখন আপনি বিচার করবেন না আর আশা করবেন যে পুলিশ কোনো অন্যায় করবে না, এটা তো হবে না। অথবা অনেক সময় হয় কি, পুলিশকে অন্যায় করতে বাধ্য করা হয়, পলিটিক্যাল লিডাররা পুলিশকে অন্যায় করতে বাধ্য করে, তখন তাহলে সেই পলিটিক্যাল লিডারদের বিচার করেন, তাও তো করছেন না। তো আমরা শিরোনাম আরেকটি, এটিও বড় শিরোনাম, জুলাই ঘোষণাপত্র নিয়ে দৃষ্টি আজ সর্বদলীয় বৈঠক। আমরা জানি যে আজ সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা নিয়ে আলোচনা হবে। এটা একটা ভালো, কারণ ওরা তো 31 তারিখে ঘোষণা করতে চেয়েছিল, তারা বলছিল জুলাই বিপ্লব, সরকার বলছে গণ অভ্যুত্থান। বিপ্লব আর গণ অভ্যুত্থানের কিন্তু অনেক পার্থক্য। তো এটার ঘোষণাপত্র যেটা প্রোক্লেমেশন তারা দাবি করছে আর কি, এখন এই ঘোষণাপত্র ঘটনা ঘটে যাওয়ার পরে ঘোষণাপত্রের কী মূল্য আছে আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। কারণ প্রোক্লেমেশনটা কখন আসে, যেমন ধরেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় একটা ঘোষণাপত্র হয়েছিল, কী কারণে হয়েছিল? কারণ তখন যে এটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, এটা যে একটা স্বাধীনতা আন্দোলন, এর পেছনে যে একটা সরকার কাজ করছে, একটা সরকার যে বাঙালিদের মধ্যে দ্বারা গঠিত হয়েছে, এই জিনিসটা সারা দুনিয়াকে জানানোর প্রয়োজন ছিল, যাতে নাকি সারা দুনিয়া এটা মেনে নেয় যে এটা একটা বিচ্ছিন্ন কোনো আন্দোলন না, এটা একটা সংঘবদ্ধ একটা জাতির একটা যুদ্ধ মুক্তির লক্ষ্যে। তো সেই জন্য একটা প্রোক্লেমেশন দরকার ছিল ওই সময়। সে কারণে কিন্তু ওই সময় এই এপ্রিল মাসে এই ঘোষণাপত্রটা তৈরি করা হয়। এখন এখানে আপনি প্রোক্লেমেশনে কী লিখবেন, আমি এটা বোঝার চেষ্টা করতেছি যে এখানে কি আপনি বলবেন যে কীভাবে এটা অর্জন হলো, যদি অর্জন কীভাবে হলো এটা বলেন, তো এটা তো প্রোক্লেমেশনের কিছু নাই। এখানে যদি আপনি এমন হতো যে জুলাই মাসের 1 তারিখে কত যেদিন থেকে আন্দোলন শুরু হলো ওই দিন তারা একটা ঘোষণা দিল, তাহলে আমি মানতে পারতাম যে না তাহলে তো ঠিক আছে, এই ঘোষণা অনুযায়ী দেশ চলবে। অথবা যদি এমন হতো যে এই সরকার ক্ষমতায় আসার আগে 8 তারিখের আগে অগাস্টের 5 অথবা 6 অথবা 7 তারিখে তারা একটা ঘোষণা দিল, আমরা এরকমভাবে আন্দোলন সফল করেছি, আমরা এখন এইভাবে যেতে চাই, তাও না হয় বুঝতাম। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার, সাফল্য আসার 6 মাস পরে এসে আপনি বলতেছেন আপনার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট প্রোক্লেমেশন অফ রেভলিউশন আপনি দিবেন, কেমনি দিবেন না ভাই? আর রেভলিউশন মানেটা কি? ওরা তো বলতেছে রেভলিউশন, সরকার বলতেছে গণঅভ্যুত্থানের জন্য এটা করছে। যদি রেভলিউশন হয় তাহলে এই সরকারটা কি রেভলিউশনারি গভর্নমেন্ট? আপনি আমি এটা বলেন, এটা কি বিপ্লবী সরকার? অথবা জুলাই মাসে যেটা হয়েছে ওটা যদি বিপ্লব হয়ে থাকে তাহলে ওই বিপ্লবের সঙ্গে একেবারে সংশ্লিষ্ট না এমন লোকদের নিয়ে আপনি মন্ত্রিপরিষদ কীভাবে গঠন করলেন? এই যে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ, এদের মধ্যে কতজন এই বিপ্লবের সঙ্গে সরাসরি জড়িত ছিল? ম্যাক্সিমাম 20%, ম্যাক্সিমাম আরও কম হবে, ধরলাম 20%। আর বাদ বাকিরা কেউ এটা জানতোই না যে বিপ্লব হচ্ছে, এদের কোনো কন্ট্রিবিউশন নাই, না শারীরিক, না ফিনান্সিয়াল, না বুদ্ধিভিত্তিক, কোনো জায়গায় তাদের কোনো কন্ট্রিবিউশন নেই এই আন্দোলনের সঙ্গে। সে লোকগুলো হয়ে গেছে এখন দেশের দণ্ডমুণ্ডের কর্তা। তো সেটা বিপ্লবী সরকার হয় কেমন করে ভাই? যে সরকারে বিপ্লবী না তার জন্য আমার ঘোষণাপত্র কি?
তো এইটা হলো কি জানেন, আমার যেটা মনে হয় এই ঘটনাটা, এটা আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক যে আছে কমিটি, হ্যাঁ নাগরিক কমিটি, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে আমার ধারণা, যে এই যে বিপ্লবটা আমরা দাবি করছি, যেটা আমাদের নেতৃত্বে হয়েছে, এটা বুঝি আর আমাদের কাছে থাকে না। এখন তাদের কাছে এটা ধরে রাখার জন্য তারা একটা স্বীকৃতি চাচ্ছে, এটা হলো আমার ধারণা আর কি। কিন্তু এই স্বীকৃতির জন্য আপনি সব মিলিয়ে বসবেন, বিভিন্ন দল কিনে বসবেন, পারবেন না তো। বিএনপিকে স্বীকার করবে যে এই ছাত্রদের নেতৃত্বে তারা আন্দোলন করছে? তারা বলবে না। তারা বলবে যে এই শেখ হাসিনার পতন এটা 16 বছরের আন্দোলনের ফসল, ঠিক না? এটাই আর কি। কাজে এটা আমি জানি না কি হবে, তবে আমি এটাতে খুব বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।